অনেক বড় স্টার নিয়ে কাজ করতেছে, সেই স্টারকে হ্যান্ডেল করার ক্ষমতা বা তার আছে কিনা সেটাও হয়তো জানা নাই। একটা মানুষ কখনো সম্পূর্ণ খারাপ হয় না, সম্পূর্ণ ভালো হয় না। 3 দিন আগে সেই পেন ড্রাইভটা হলে পাঠাতে হয়, তাদের বিভিন্ন কাজ থাকে 72 ঘন্টা 72 আওয়ার্স। এর আগের দিন সেটা দেওয়া হয়, তাহলে তো সেটা এমনি বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, যে 2টা দিন তেমনি চলে যাচ্ছে। কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত ছিল। আর একটা জিনিস আমি বলবো কি, দেখেন আমাদের দেশে কিন্তু একটা ট্রেন্ড ছিল আগে, আপনারা খেয়াল করেছেন, 2-1 জন ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম কিন্তু আপনার নতুন ডিরেক্টর ব্রেক পেতে হলো একটা স্ট্যাবলিশড প্রোডাকশন থেকে, যে প্রোডাকশনটা ছবি বানানোর মধ্যে পটু, তারা সব জানে কোথায় কি হবে। তাহলে ডিরেক্টর যদি কোনো ভুল থাকে বা যদি কোনো অভিজ্ঞতা কম থাকে, তখন প্রডিউসার বা প্রোডাকশন হাউস তাকে সাপোর্ট করবে। আবার দেখেন যদি কোনো নতুন প্রডিউসার আসতো, সে কিন্তু প্রথমেই একজন বড় ডিরেক্টরকে কাজ নিয়ে তার ছবিতে নিতেন। কারণ কি, যে বড় ডিরেক্টর নতুন প্রোডাকশন একটা সমন্বয় ঘটতো, কিন্তু এখন প্রডিউসারও একদম আন করা নতুন, ডিরেক্টরও একদম আন করা নতুন, অভিজ্ঞতা কম চলচ্চিত্রের ব্যাপারে, অনেক বড় স্টার নিয়ে কাজ করতেছে, সেই স্টারকে হ্যান্ডেল করার ক্ষমতা বা তার আছে কিনা সেটাও হয়তো জানা নাই। স্বাভাবিকভাবেই সাকিব খানকে হ্যান্ডেল করা তো সবার পক্ষে সম্ভব না, অনেক বড় স্টার। তো এই ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করে আগানো উচিত আমার মনে হয়। হল মালিকদের স্বার্থটা দেখার জন্য বলবো, এই কারণে ভাই, যে কটা হলই আছে তারা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এখনো জীবিত আছে বা খোলা রেখে দরজাটা, সো তাদের পক্ষে একটু ভাবা দরকার। উনি আমাকে তখন এই স্ক্রিপ্টটা পাঠালেন, তো আমি দেখে বললাম যে ভাই, স্ক্রিপ্টটা তো খুবই ছোট, আমি আরেকটু বড় চাচ্ছিলাম। তখন উনি আমাকে বললেন যে আপু, আসলে কি আপনি তো ফেস্টিভ্যালের জন্য বানাবেন, তো এটা যদি একটু ছোট হয় তাহলে দর্শকটা ভালো দেখবে। তো যার জন্য আমার আর কি এটা কাটছাট করে এটাকে একটু ছোট করতে হয়েছে। সেটা হচ্ছে গিয়ে 15 মিনিটের জন্য, সর্বোচ্চ 15 মিনিট থাকবে আমার এই বিদায় বেলাটা। আমরা 7 তারিখ থেকে যেতে চাচ্ছি, এই মাসের 7 তারিখ থেকে যেতে চাচ্ছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ। আমরা যে বিদায়বেলা নিয়ে আজকে বসেছি, আসলে দুইটা বিষয়। একটা হচ্ছে কেন করছি। প্রথম কথা হচ্ছে যে গল্পটা খুবই সাদামাটা গল্প, খুবই কমন গল্প, এবং এই জাতীয় গল্পের সাথে আমরা সবাই খুব পরিচিত। আপনাদের হয়তো মনে আছে ফিরোজ শাহীর বিখ্যাত গান 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। এই কনসেপ্ট, মানে একটি মানুষ জন্মের পরে আসলে যে কোনো সময় মারা যাওয়ার জন্য তৈরি হয়ে যেতে হয়, এবং যে কোনো সময় সে চলে যেতে পারে। আমরা আসলে এই যে কথা বলছি, আমি জানি না আমি একটু পরে থাকবো কিনা। এই জাতীয় একটি কনসেপ্ট, এবং এই জাতীয় কনসেপ্ট নিয়ে অনেক কাজ হয়েছে, এই কাজটাও একই কনসেপ্ট নিয়ে হচ্ছে। বাট এখানে ছোট ছোট কিছু বিষয় আমাকে খুব আকৃষ্ট করেছে। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই জায়গাতেই আসলে গল্পের ভিন্নতাটা আমি পাই। যেমন একটা লোক খুবই সৎ লোক, সৎভাবেই সে তার জীবনযাপন করে, কিন্তু সে খুবই হতদরিদ্র। এই সৎ লোকটি সবসময় মানুষের মৃত্যু কামনা করে, কারণ তার ব্যবসাটা হচ্ছে মৃত মানুষকে নিয়ে। সো এখানে আসলে তার সততার সাথে তার এই আরেকটা মানুষের মৃত্যু কামনায় আসলে একটা দাম্ভিক জায়গা তৈরি হয়। আবার আরেকটি লোক, উনি সুদ নিয়ে চলে, কিন্তু ওনার মধ্যে আবার ছোট ছোট পজিটিভ জায়গা দেখা যায়, যে যখন এই দুস্থ লোকটি আসলে ব্যবসার চেয়েও মানবিকতাটাকে বড় করে দেখে, তখন এই সুদখোর লোকটি তাকে বলে যে এত মানবিকতা দেখলে তুমি তো চলতে পারবে না, তোমাকে তো চলতে পারবে। অর্থাৎ ওই জায়গায় কিন্তু সে আবার পজিটিভলি এই লোকটাকে পরামর্শ দেয় যে তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। সো আসলে এই গল্পে এরকম বিভিন্ন যে চরিত্রগুলো আমরা দেখছি, এইটাই মানুষ। কারণ একটা মানুষ কখনো সম্পূর্ণ খারাপ হয় না, সম্পূর্ণ ভালো হয় না। ভালো মন্দের মিশেলই আসলে আমরা এক একজন মানুষ। তো এই গল্পে এই জিনিসটি জায়গায় জায়গায় খুব সুন্দরভাবে ছোঁয়া আছে। তো আমার কাছে এটা একটু ব্যতিক্রম লেগেছে। আর সবশেষে এটাতে আসলে একটি, আমরা সারা বছর নাটক করি, অনেক বেশি নাটক করি। আমি মানে শানু ভাই চলচ্চিত্রের মানে মূল জায়গার লোক। আমরা ছোট পর্দায় বেশি করি, বড় পর্দায় কম করি। তো যখন বড় পর্দায় সুযোগ পাই, তখন সুযোগটা আমরা লুফে নিই। আর এরকম গল্পে আমরা চেষ্টা করে একটা ভালো কিছু দাঁড় করাতে পারবো। আর যেহেতু ফেস্টিভ্যালের জন্য তৈরি হচ্ছে, আমরাও আশাবাদী, এবং আমরা চেষ্টা করব যেন ওখান থেকে আসলে আমরা কিছু একটা অর্জন করে আসতে পারি। গল্পটার নামটা সবচেয়ে বেশি ইফেক্টিভ ছিল, যে বিদায় বেলা। এখানে আমার বাবা যিনি আছেন, উনি একটা টানপোড়েনের মধ্য দিয়ে জীবন যাপিত করছেন, কিন্তু আমি ছেলে হিসেবে সেই জায়গাটা কখনো মানতে নারাজ, যে আমি কেন সীমাবদ্ধতার মধ্যে থাকবো, আমাকে আমার সমস্ত কিছুই দিতে হবে। এখান থেকে আমার ক্যারেক্টার পজিশনটা দাঁড়ায়, সেই জায়গা থেকে আমি মনে করি যে ভালো কিছু করার সুযোগ আছে। পরবর্তী অংশটুকু দর্শকই হয়তো দেখে জানাবেন যে এখানে কি হলো। এই জায়গা থেকে আমি আরো ধন্যবাদ জানাই যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, যে নাজনীন আপা 50টা নাটক শেষ করে উনি প্রথম চলচ্চিত্র আমি সুযোগ পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়।